Good morning, children. Welcome back, Bengali class. অনেকদিন বাদে আমরা আবার আজকে বাংলা ক্লাসে এসেছি। বাই দিস টাইম তোমরা তোমাদের হাফ-ইয়ারলি পরীক্ষা শেষ করে ফেলেছো। আজকে আমরা আমাদের সেকেন্ড ইউনিট টেস্টের প্রথম ক্লাস অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের জন্য আজকে থেকে আমরা প্রিপারেশন শুরু করে দেব। প্রথম ক্লাস আজকে আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের সিলেবাস খুব কম, আমি মোটামুটি 2-1 দিনের মধ্যেই সিলেবাস সবাইকে দিয়ে দেব। আজকে আমরা একটা গল্প পড়ব। এই গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, অর্থাৎ তোমাদের বইতে রয়েছে, গল্পটির নাম রয়েছে প্রথম কবিতা লেখা। এটি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী থেকে এই গল্পটি বা এই গল্পাংশটি নেওয়া হয়েছে। আত্মজীবনী কথাটার অর্থ হচ্ছে অটোবায়োগ্রাফি। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু অনেক বড় হয়ে তিনি তার ছোটোবেলাকার সমস্ত ঘটনা একটা জায়গায় লিখে রেখেছিলেন এবং সেটাই তার আত্মজীবনী হিসেবে আমরা পাই। তার এই আত্মজীবনীতে তার স্কুল জীবন থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমরা এই আত্মজীবনীতে পাই। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প যখন আমরা পড়ব বা আত্মজীবনীর একটা পার্ট যখন আমরা পড়ব, তার আগে কিন্তু একটু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা অবশ্যই জানব। যদিও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার সম্পর্কে নতুন করে বলার মতো আর খুব একটা কিছু নেই, তাও আমি তোমাদেরকে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখক পরিচিতি দিয়েই কিন্তু আজকে আমাদের ক্লাসটা শুরু করছি। 1861 খ্রিস্টাব্দের 7ই মে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ ভারতীয় মনীষী এবং বিশ্ববিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার স্কুল প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানে তাকে শিক্ষা প্রতিষ্ঠার জন্য বা শিক্ষা লাভের জন্য পাঠানো হয়েছিল, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কোথাও তার শিক্ষা লাভ শেষ করতে পারেননি। স্কুলের পুঁথিগত শিক্ষা, গতানুগতিকতা তার কিন্তু একদম ভালো লাগত না। স্কুলের পাঠ শেষ না করলেও তিনি তার বাড়িতে কিন্তু গৃহশিক্ষকের কাছে জ্ঞান অর্জনের কোনো ত্রুটি রাখেননি। ছাপার অক্ষরের স্বনামে তার প্রথম প্রকাশিত কবিতাটি হল হিন্দু মেলার উপহার। নভেম্বর 1912 খ্রিস্টাব্দে গীতাঞ্জলির অনুবাদ করে সং অফারিংস প্রকাশিত হয়। 1913 খ্রিস্টাব্দে অক্টোবরে প্রথম ভারতীয় হিসেবে রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। রবীন্দ্রনাথ বাংলার সাহিত্যাকাশে সূর্যের মতোই দেদীপ্যমান। তার অপ্রতিহত প্রভাবে ওই সময়ের কোনো কবি এড়াতে পারেননি। এই মহাপুরুষের দেহান্তর ঘটে 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট। আজকে আমরা রবীন্দ্রনাথের প্রথম কবিতা লেখা, অর্থাৎ বেশ অনেক বছর আগে, অর্থাৎ রবীন্দ্রনাথ যখন শিশু রবি ছিলেন তখন তিনি কীভাবে কবিতা লিখেছিলেন বা আজকের রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে ওঠার সেই যে ছোট্টবেলাকার টুকরো টুকরো ঘটনা, সেসব কিন্তু আজকে আমরা পড়ব। রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবন থেকে নেওয়া ছেলেবেলা নামক কাব্যগ্রন্থের একটা পার্ট, আত্মজীবনীমূলক আত্মজীবন থেকে নেওয়া, আত্মজীবনী থেকে এই গল্পটি কিন্তু নেওয়া হয়েছে। এই গল্পর বিষয়বস্তু হলো, বালক বয়সে তিনি প্রথম শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে যখন কবিতা লিখতে শিখলেন, তার বিভিন্ন ছোট ছোট ঘটনা, লেখাটি জুড়ে কিন্তু হাসির মেজাজ রয়েছে, এমনকি লেখক নিজেকে নিয়েও হাসি ঠাট্টা করেছে। তাহলে চলো আজকে আমরা একটা বেশ ভালো মজার তথা শিক্ষণীয় গল্পাংশ পড়ব। প্রথম কবিতা লেখা। আমার
বয়স তখন 7-8 বছরের বেশি হইবে না। এখানে আমার বলতে বোঝাচ্ছে রবি ঠাকুরকে, যেহেতু আত্মজীবনী, তিনি তখন সে নিজেকে হিসেবে অর্থাৎ উত্তম পুরুষেই তিনি কিন্তু পুরো জীবনীকে আত্মজীবনী লিখেছেন। আমার এক ভাগিনী শ্রীযুক্ত জ্যোতিপ্রকাশ আমার চেয়ে বয়সে একটু বড়। ভাগিনী মানে দিদির ছেলে। তাহলে এক্ষেত্রে ভাগিনে এবং থেকে মামা বয়সে ছোট, যাই হোক আগেকার দিনে সবই হতো। আমাকে আমার মতো শিশুকে কবিতা লেখার জন্য তার খুব উৎসাহ হয়েছিল। কার উৎসাহ হয়েছিল? শ্রীযুক্ত জ্যোতিপ্রকাশের। এবং সে কিন্তু রবীন্দ্রনাথের ভাগ্নে ছিল। একদিন দুপুরবেলা তাহার ঘরে ডাকিয়া লইলেন আর বলিলেন, তোমাকে পদ্য লিখিতে হবে বলিয়া পয়ার ছন্দে 14 অক্ষর যোগাযোগের রীতি পদ্ধতি আমাকে বুঝিয়া দিলেন। অর্থাৎ এই জ্যোতিপ্রকাশই সর্বপ্রথম রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিতা লেখার জন্য কিন্তু উৎসাহিত করেছিলেন। এবং তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে ডাকলেন, ডেকে বললেন যে তোমাকে কবিতা লিখতে হবে এবং তাকে পয়ার ছন্দ বুঝিয়ে দিলেন। পয়ার ছন্দ হচ্ছে, কবিতার তো বিভিন্ন ছন্দ থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে পয়ার ছন্দ। এই ছন্দে তোমরা এর সাথে নিশ্চয়ই আমার মনে হয় তোমরা ইংরেজি এটা হলে বুঝবে। অর্থাৎ পয়ার ছন্দ হচ্ছে যেখানে 14টা অক্ষর থাকে, অর্থাৎ ইংরেজিতে যাকে আমরা সনেট বলি, 14টা অক্ষর 14টা লাইন, একে বলে পয়ার ছন্দে লেখা। এই পয়ার ছন্দে লেখা কবিতার পদ্ধতি বা কীভাবে লিখতে হয় সেটা সম্পর্কে কিন্তু ওই যে জ্যোতিপ্রকাশ তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে বুঝিয়ে দিলেন। কিন্তু এটা তো ঠিক কথাই, কবিতা হচ্ছে মানুষের একটা শিল্প, সেটা নিজের থেকে আসে। তা শিখিয়ে কিন্তু কবিতা হয় না, শিখিয়ে যে কবিতা হয় না এটাই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর জানতেন। কিন্তু আজকে রবীন্দ্রনাথ ঠাকুর যে কবিতা শিখে কবিতা লিখেছেন তা কিন্তু নয়। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ছিলেন একজন শিল্পী, তার মধ্যে এই অসাধারণ গুণাবলী ছিল, তাই তো তিনি বিশ্বের শ্রেষ্ঠ কবি হিসেবে স্বীকৃতি পেয়েছেন। আমরা আবার চলে যাই গল্পে। তাহলে 7-8 বছর রবীন্দ্রনাথের যখন বয়স, তখন তার ভাগ্নে শ্রীযুক্ত জ্যোতিপ্রকাশ, তার থেকে বয়স একটু বড়, সে রবীন্দ্রনাথকে খুব উৎসাহ দিল কবিতা লেখার জন্য। এবং দুপুরবেলা তাকে ঘরে ডেকে বলল, তোমাকে কীভাবে কবিতা লিখতে হবে তার সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরকে বেশ খানিকটা বুঝিয়ে। কবি লিখছেন, পদ্য জিনিসটাকে এ পর্যন্ত কেবল ছাপার বইতেই দেখিয়াছে। অর্থাৎ কোনো পাণ্ডুলিপি তো তিনি দেখেননি, পাণ্ডুলিপি মানে হাতে লেখাটা, তিনি তো ছাপার বইতেই দেখেছেন। কাটাকুটি নাই, ভাবনা চিন্তা নাই, কোনোখানে দুর্বলতার চিহ্ন দেখা যায় না। অর্থাৎ আমরা জানি এক পাতা লিখতে গেলে 2-3 লাইন কাটতেই হয়। রবীন্দ্রনাথ বলছেন, আমি তো ছাপার অক্ষরে দেখেছি। সেটা তখন শিশু ছিল, তার এইটুকু ধারণাই হয়নি যে ছাপার অক্ষরে লেখাতে কখনো কাটাকুটি থাকতে পারে না। বলছে কাটাকুটি নাই, কোনো ভাবনা চিন্তাও নাই। অর্থাৎ কেউ যে ভেবে চিনতে কবিতা লিখেছে সেটাও তো দেখতে পাচ্ছি না, কোনো রকম দুর্বলতার চিহ্নই দেখতে পাচ্ছি না। এই পদ্য যে নিজে চেষ্টা করিয়া লেখা চাইতে পারে এ কথা কল্পনা করিতেও সাহস হইত না। অর্থাৎ কবি যে নিজে কোনো কবিতা কাটাকুটি ছাড়াই এরকমভাবে লেখা যেতে পারে সেটা রবীন্দ্রনাথ ঠাকুর ভাবতেই পারেনি। বলছি কটা কল্পনা করতেও সাহস হচ্ছে। একদিন আমাদের বাড়িতে চোর ধরা পড়িয়াছে, ছোটোবেলাকার জীবনী থেকে লেখা, আত্মজীবনী থেকে। বলছে অত্যন্ত ভয়ে ভয়ে অথচ নিরতিশয় কৌতূহলের সঙ্গে তাকে আমরা দেখতে গেলাম। ছোটো বাচ্চারা বাড়িতে চোর ধরা পড়েছে, তো রবীন্দ্রনাথ ঠাকুরও তো দেখতে গেল তাকে, স্বাভাবিক বাচ্চাদের একটা অসম্ভব কৌতূহল। গিয়ে দেখলাম সে নিহাতি সাধারণ মানুষের মতো। এমন অবস্থায় দারোয়ান যখন তাকে মারতে শুরু করলো তখন আমার মনে অত্যন্ত ব্যথা হলো। রবীন্দ্রনাথ ঠাকুর তো ভেবেছিলেন ছোট্ট শিশু যে চোর মানে তার মধ্যে হয়তো কোনো স্পেশালিটি থাকবে, হয়তো 2 হাত 2 শিং থাকবে বা ওরকম একটা কিছু। ছোট মানুষ, বাচ্চাদের মনে তো বিভিন্ন রকমের চিন্তাধারার সৃষ্টি হয়। তাই কবির হয়তো মনে হয়েছিল যে চোর মানে সে একটা বিশেষ ধরনের তো কোনো প্রাণী হবে।
কিন্তু সাধারণ মানুষের মতোই। সে অবস্থায় দারোয়ান তাকে মারতে শুরু করলো। স্বাভাবিক, দারোয়ান তো মারবেই। তখন রবীন্দ্রনাথ ঠাকুরের মনে খুব ব্যথা লেগেছিল। শিশু তো, সে অতটা তো বোঝেনি। তার খুব মনে খারাপ লাগলো সেই মানুষটার জন্য। কবি বলছেন, পদ্য সম্পর্কেও আমার সেই দশাই হলো। মানে ওই যখন দারোয়ান তাকে মারতে শুরু করেছিল তখন যে তার কীরকম ব্যথা লেগেছিল, পদ্য লিখতে হবে সেটা ভেবেই রবীন্দ্রনাথের ওরকম ভয়ে তার সেরকমই হলো। গোটা কয়েক শব্দ নিজের হাতে জোড়াতাড়া দিতেই যখন তাহা বয়ার হইয়া উঠিল, তখন পদ্য রচনার মহিমা সম্বন্ধে মোহ আর টিকিল না। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের তো তখন রীতিমতো নেশার মতো পেয়ে বসেছে, সেই কবি হবেই। প্রথম তার খুব ভয় করতে লাগলো, সে কিছুতেই কবিতা লিখতে পারছিল না। তার সেই চোর বেচারার মতো তার মনে ভয় হয়েছিল। কিন্তু পরবর্তীকালে রবীন্দ্রনাথ বলছেন যে গোটা কয়েক শব্দ নিজের হাতে জোড়াতাড়া দিয়ে একবার যখন আমি লেখা শুরু করলাম, তখন আর আমার কোনো রকম যে পদ্য রচনা যে একটা খুব কঠিন কিছু, এই সম্পর্কে আর কোনো মোহই আর আসতো না বা ভয়ই আর টিকল না। ভয় যখন একবার ভাঙিল তখন আর ঠেকায় কে? বলছে একবার যখন ভয়টা ভেঙে গেছে তখন আর আমাকে কে ঠেকায়? কবি তখন কোনো একটা কর্মচারীর কৃপায় একখানি নীল কাগজের খাতা জোগাড় করিলাম। তাহাতে স্বহস্তে মানে নিজের হাতে পেন্সিল দিয়া কতগুলি অসমান লাইন কাটিয়া বড় কাঁচা অক্ষরে পদ্য লিখিতে শুরু করিয়া দিলাম। বাবাতে সে যথারীতি বলছে যে একটা বই বের করল, একটা আমি খাতা জোগাড় করলাম একজন কর্মচারীর কৃপায়, আর তারপরে সেখানে কতগুলো অসমান লাইন টেনে, মানে লাইনগুলো যে টানছে সেটাও তার সমান হচ্ছে না, হচ্ছে অসমান লাইন টেনে কাঁচা অক্ষরে পদ্য লিখিতে শুরু করে দিলাম। হরিণ শিশুর নতুন শিং বাহির হইবার সময় যেখানে সেখানে সব গুঁতো বাড়িয়া বেড়ায়। বা কবি নিজের এই কবিতা লেখার যে ইচ্ছা, তার সঙ্গে কবি একটা খুব মজার জিনিস অর্থাৎ হরিণ শিশুর প্রথম শিং গজানোর সাথে তুলনা করেছেন। আজ রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীর শ্রেষ্ঠ কবি, বিশ্বকবি, নোবেল পুরস্কার প্রাপক। সুতরাং তিনি বলেই নিজেকে নিয়ে এত অসাধারণ মজা করতে পেরেছেন। নিজেকে নিয়ে মজা করা কিন্তু সবাই পারে না। রবীন্দ্রনাথ ঠাকুর এত সুন্দরভাবে ছোট্ট শিশু, ছোট্ট রবির মানসিকতা বর্ণনা করেছেন এবং সেই প্রথম কবিতা লেখার যে তার স্মৃতি এত সুন্দরভাবে বর্ণনা করেছেন, এ যেন শুধুমাত্র আমাদের এই কবির পক্ষেই সম্ভব। তিনি বলেছেন যে হরিণ শিশু যখন তার নতুন শিং বেরোয় তখন সে বিভিন্ন জায়গায় গুঁতো মারে, অর্থাৎ তার ভেতরে একটা ইরিটেশন হয়। সে সব জায়গায় গুঁতো মেরে মেরে তার যখন শিং বেরোচ্ছে, অর্থাৎ সে আস্তে আস্তে যে বড় হচ্ছে বা এটা তার একটা অদ্ভুত নেশার মতো হয়ে যায়। এক্ষেত্রেও কবি বলছেন, নতুন কাব্যোদ্যম লইয়া আমি সেই রকম উৎপাত আরম্ভ করলাম। এবার সেও রবীন্দ্রনাথও তো তাহলে হরিণ শিশু যেরকম চারিদিকে ঠোকা মারে, রবীন্দ্রনাথও সেই রকম চারিদিকে শুধু সারাক্ষণই শুধু কবিতা লেখা শুরু করল। বিশেষত আমার দাদা আমার এই সকল রচনায় গর্ব অনুভব করিয়া শ্রোতা সংগ্রহের উৎসাহে সংসারকে একেবারে অতিষ্ঠ করিয়া তুলিল। বিশেষত বলছে রবীন্দ্রনাথ ঠাকুর, আমার যে দাদা ছিল সে কিন্তু একেবারে শ্রোতা, অর্থাৎ যে শুনবে কবিতা, সে শ্রোতা সংগ্রহের আশায়, অর্থাৎ সবাইকে ডেকেই রিকোয়েস্ট করতে লাগলো, সবাই এসো রবির কবিতা শোনো, সবাই এসো রবির কবিতা শোনো। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর যে কবিতা লিখছে, এতে করে যেন রবীন্দ্রনাথ ঠাকুরের দাদার এক অদ্ভুতভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাকে বিখ্যাত করার নেশায়, সবাইকে কবিতা শোনানোর নেশা তার পেয়ে বসল। এবং সে কী করলো, সে সবাইকে একেবারে প্রবল উৎসাহে, শ্রোতা সংগ্রহের উৎসাহে সংসারকে একেবারে অতিষ্ঠ করিয়া তুলিল। তাহলে আমরা আজকে
এইটুকুই পড়ব। আমরা পড়ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম কবিতা লেখা। এই প্রথম কবিতা লেখা, এই যে গল্পাংশটি একটি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীমূলক বা জীবন স্মৃতি থেকে নেওয়া। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর নিজের ছোটোবেলাকার প্রথম কীভাবে সে কবিতা লেখা শুরু করলো, তার ছোটোবেলাকার জীবন কীরকম ছিল, বিশেষত কবিতা লেখার শুরুটা তার কীরকম ছিল। একদিনেই তো মানুষ বিখ্যাত হয়ে উঠতে পারে না। ছোট ছোট জীবনের ছোট্ট ছোট্ট হাসি কান্না, ছোট ছোট স্মৃতি, টুকরো টুকরো জীবনের স্মৃতি কথা নিয়েই মানুষের জীবন গড়ে ওঠে। এই রবীন্দ্রনাথ ঠাকুরের এই প্রথম কবিতা লেখার মাধ্যমেও কিন্তু আমরা পাই। প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নেয় শ্রীযুক্ত জ্যোতিপ্রকাশ তাকে কবিতা লেখায় অনুপ্রাণিত করেছিল, এবং এরপর রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কবিতা লেখা শুরু করেছিল, এবং কবিতা লেখা সম্পর্কে সেই নিজেকে বলেছে চোরের দায়ে ধরা পড়া সেই যে চোরকে যাকে দারোয়ান মেরেছিল তাদের পরিবারে, সেই দারোয়ান তখন যাকে মেরেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের মনে খুব ব্যথা লেগেছিল। প্রথম কবিতা লেখার সময়ও কিন্তু রবীন্দ্রনাথের সেই রকম মানসিক অবস্থাই হয়েছিল। তারপর রবীন্দ্রনাথ ঠাকুর ধীরে ধীরে বলছে, একটা সময় আমার সেই ভয়টা ভেঙে গেল। আমি তখন কবিতা লেখা, এইবার আমার মনে হলো কবিতা লেখা আমার ঠেকাইকে। সে একটা নীল কাগজের খাতা জোগাড় করলো, এবং সেই খাতায় অসম লাইন, অর্থাৎ ঠিকঠাক মতো সে লাইন টানার মতো তখনও সে বড় হয়নি, ছোটোই ছিল, এবং সে সারা দিন শুধু কবিতা লেখা শুরু করলো। রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতা লেখায় খুব গর্ব অনুভব করত, এবং সেই কারণেই রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতা শোনানো শ্রোতা সংগ্রহের জন্য একদম উঠে পড়ে লেগেছিল। সংসারে যাকে পেত তাকেই কিন্তু সে রবীন্দ্রনাথের কবিতা শোনাতো। তাহলে এইটুকু আমরা পড়লাম, এবং এইটুকু থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে কবি হয়ে ওঠা, এর পেছনে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারেরও একটা সবার উৎসাহ ছিল। পরিবারের উৎসাহ না থাকলে, পরিবারের মানুষের উৎসাহ না থাকলে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই জায়গায় আসতে পারত না। সুতরাং আজকে আমরা এই প্রথম কবিতা লেখা করতে গিয়ে দেখছি পারিবারিক সবার একত্রিত হয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের পাশে থেকেছিল, এবং প্রথম কিন্তু ভয় করলেও ধীরে ধীরে ভয়কে জয় করে বিশ্বকবি তার কবিতা লেখা শুরু করে। এবং এইভাবেই আমরা এর পরেও পড়ব কীভাবে এই কবিতা লেখায় তিনি ধীরে ধীরে সিদ্ধহস্ত হয়ে ওঠেন, কীভাবে স্কুলে তার এই কবিতাকে শিক্ষকরা রিয়াকশান করেছিলেন বা তারা বিভিন্ন কথা বলেছিলেন। এক কথায় সব কিছু মিলিয়েই কিন্তু একটা ভীষণ মজার একটা গল্প বা গল্পাংশ আমরা করছি প্রথম কবিতা লেখা। আজকে এইটুকুই পড়লাম। নেক্সট দিন মানে কালকে আমরা এই গল্পে পরেরটুকু কিন্তু পড়ব।